আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অসম্ভব লেভেলের ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞানের কিছু কোশ্চেন সলভ করব। এটা তোমাদের চলতরিৎ অধ্যায়ের চ্যাপ্টার 11 এর আমাদের পার্ট 1। দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা যদি এখান থেকে শিখো তাহলে তোমাদের বেসিকটা খুব মজবুত হবে এবং আমাদের সামনে আরও ক্লাস আছে, ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে পাবলিশ করব। সো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমেই আসো, আমরা যদি প্রথম কোশ্চেনটা দেখি তাহলে সেখানে একটা সার্কিট আঁকা আছে এবং দেখো রোদের মানগুলো নিচে স্পষ্ট করে সুন্দরভাবে লেখা আছে এবং আমাদেরকে প্রশ্ন করেছে যে এখানে তুল্য রোধ কত। সো এটা অনেক ইজি একটা ম্যাথ। আমরা প্রথমেই যদি সার্কিটটার দিকে ভালো করে লক্ষ্য করি তাহলে তুমি দেখবে R6 যেই আমাদের রোধ আছে এবং R7 যে রোধ আছে তাদের কিন্তু বর্তনীটা ওপেন করা, অর্থাৎ তারা কিন্তু এই প্রান্তটা আর নেগেটিভ প্রান্তে ফিরে আসতে পারবে না। ঠিক সেমভাবে এখানে R7 যে প্রান্তটা সেটা কিন্তু আবার এই নেগেটিভ প্রান্তে ফিরে আসতে পারছে না। দ্যাট মিন্স এটা ওপেন সার্কিট। তাহলে আমরা বলতে পারি এই দুইটাকে আমরা ক্রস করে দিব। ওকে, এই দুইটাকে আমরা ক্রস করে দিব বিকজ এটা আমাদের কোনো কাজে লাগবে না। তাহলে আমাদের বর্তনীটা ছোট হয়ে গেল। এখন চলো আমরা একটু বোঝার চেষ্টা করি যে কোনটা কিভাবে আছে। এবং মজার বিষয় কি জানো, এই বর্তনীটা অনেক সহজ। আমরা যদি প্রাথমিকভাবে পয়েন্টিং মেথডও ইউজ করি, চলো আমরা একটু পয়েন্টিং করে দেখি। সো আমাদের এটা হচ্ছে প্লাস পয়েন্ট, তাহলে প্লাস পয়েন্ট থেকে কারেন্ট বের হয় এবং দেখো তুমি এখানে যে কারেন্টের তীর চিহ্নটা দেওয়া হচ্ছে উপরের দিকে। ওকে ফাইন। এবার দেখো এইখানে এ বিন্দু, দ্যাট মিন্স এই বিন্দুটা হচ্ছে আমাদের এ বিন্দু। আবার দেখো এটা হচ্ছে আমাদের সেই বি বিন্দু। এখন আমরা যদি পয়েন্টিং করি তাহলে তুমি বলো তো যে এই পয়েন্টের নাম কি হবে? এ হবে। ঠিক সেমভাবে এই পয়েন্টের নাম বি হবে। আবার এই পয়েন্টের নাম কি হবে? এই তো হবে। কেন এ হবে? কারণ মাঝখানে কোনো রোধ নাই। যেহেতু মাঝখানে রোধ নাই সেহেতু সেই পয়েন্টের নামও কি হচ্ছে? এই হচ্ছে। আবার এইখানে এই যে বি থেকে যদি আমি নিচের দিকে নামি তাহলে এই পয়েন্টে কোনো রোধ নাই, তার মানে এই পয়েন্টের নাম কি হবে? বি হবে। আবার উপরের দিকে তুমি যদি এখান থেকে উপরের দিকে ওঠো তাহলে এখানে কোনো রোধ নাই, তাহলে এটার নামও বি পয়েন্ট। আবার এইখানে উপরের দিকে রোধ নাই, এ থেকে শুরু করলে তাহলে এটার নাম হচ্ছে এ পয়েন্ট। এখন আমরা যদি খেয়াল করি তাহলে R1, R2, R3 তিনটা রোদেরই বিন্দু কিন্তু এ বি। দেখো R1-এর বিন্দু হচ্ছে বাম পাশের বিন্দু এ, ডান পাশের বিন্দু বি, অর্থাৎ একটা ঠ্যাং এর সাথে আর একটা ঠ্যাং বি এর সাথে। ঠিক সেমভাবে তুমি R2 বিন্দুতেও সেটা দেখতে পাচ্ছ, R3 বিন্দুতেও সেটা দেখতে পাচ্ছ। যখন দেখবা যে রোদের বিন্দুগুলো সেম সেম থাকতেছে তখন রোধগুলো সমান্তরালে থাকতেছে। আমরা কিন্তু এটা এভাবে কনফিডেন্টলি বলতে পারি। আবার তুমি যদি এভাবে চিন্তা করো যে স্যার আমরা তো সহজে চিন্তা করতে পারি এখান দিয়ে কারেন্ট প্রবেশ করলে কারেন্ট এখানে তিনটা ভাগে ভাগ হবে, তাহলে আমাদের এই তিনটা সমান্তরালে আছে। অ্যাবসলিউটলি রাইট। যদি কারেন্ট ভাগ হয় তাহলে সেগুলো কিসে থাকে? সমান্তরালে থাকে। আর যখন কারেন্ট ভাগ হবে না তখন সেটা শ্রেণীতে থাকবে। ওকে, আমরা কথা না বাড়াই, তো আমরা এখান থেকে বুঝে ফেললাম যে আমাদের R1, R2 এবং R3 সমান্তরালে আছে। তো আমরা এখন এখানে এটা লিখে ফেলবো। সো চলো আমরা লিখি যে এখানে কোনটা আমাদের R1, R2 ও আমাদের R3 কিসে আছে? সমান্তরালে আছে। তো আমরা এটা লিখে ফেলি। সমান্তরালে আছে। এখন যেহেতু তারা সমান্তরালে তাহলে সূত্র হবে কোনটা? 1/RP ইকুয়াল 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তোমরা খাতা কলম নিয়ে বসো, ঠিক আছে? শুধু ভিডিও দেখো না, খাতা কলম নিয়ে বসে এটা আমি যেভাবে করছি সেভাবে নিজে দরকার হলে ভিডিও পজ করে নিজে আগে সলভ করো, তারপর আনসারটা মিলাও। সো আমরা R1, R2, R3-র ভ্যালুগুলো এই যে নিচে দেওয়া আছে, তো আমরা এখানে বসায় দিই। R1-এর মান হচ্ছে 5, দেন আমাদের R2-র মান হচ্ছে 10, দেন আমাদের R3-র মান হচ্ছে 30। সো আমরা যদি এটা হিসাব করি ক্যালকুলেটরে তাহলে নিচে হচ্ছে আমাদের 30 আর উপরে হবে 5, 6, 3, 10, তাহলে এখানে হচ্ছে আমাদের 10। তাহলে 10 এখানে 3 বার যায়, তাহলে আমাদের সুতরাং আমরা বলতে পারি RP ইজ ইকুয়াল টু 3 ওহম। রাইট? ওকে, ডান। এইবার আসো, এবার আমাদের R4 এবং আমাদের R5 এর মধ্যে কি কারেন্ট ভাগ হয়েছে? উত্তর হচ্ছে না। দেখো এইখান থেকে যেই কারেন্ট প্রবেশ করছে সেই কারেন্ট কিন্তু R4 এবং R5 এর মধ্যে ভাগ হয়ে যায় না। ভাগ হয় কখন? যখন এরকম আলাদা আলাদা পথ থাকে। যেমন এই একটা পথ ছিল, এই আরেকটা পথ ছিল, ডিফারেন্ট পথ
ডিফারেন্ট রাস্তা, কিন্তু এখানে দেখো রাস্তাটা কিন্তু একদম সেম আছে। সুতরাং R4 এবং R5 শ্রেণীতে আছে, এবং এইখানে যে তিনটা রোধ আমরা সমান্তরালে করলাম, সমান্তরালে তিনটা রোধ, এই সূত্র অ্যাপ্লাই করা মানে কি জানো, তিনটাকে আমরা এখন একটা বানায় ফেলছি। সো আমরা যদি এটাকে আবার একটু রিড্র করি, এখানে আমরা ছোট্ট করে আঁকতেছি, সরি আমরা একটু ছোট করে আঁকি। তো আমরা যদি রিড্র করি তাহলে এইখানে একটা রোধ, দেন এইখানে একটা রোধ, দেন এইখানে একটা রোধ, এরকমভাবে আছে। তাহলে এই রোধটাই হচ্ছে আমাদের সেই আরপি, যেটা আমরা এইখানে তিনটাকে একটা বানাইছি। আর এটা হচ্ছে আমাদের সেই R4, আর এটা হচ্ছে আমাদের সেই R5। এখন এই তিনটার মধ্যে এখন কি আর কারেন্ট ভাগ হবে? উত্তর হচ্ছে না। দেখো তিনটা একদম শ্রেণীতে আছে। যদি কারেন্ট ভাগ হয় তাহলে সমান্তরাল, আর যদি কারেন্ট ভাগ না হয় তাহলে শ্রেণী। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে আবার বা এখন চার লেখো, যে R4 কমা RP R4 ও R5 শ্রেণীতে আছে, শ্রেণীতে আছে। তাহলে শ্রেণীতে থাকলে সূত্র কি হয়, RS এর সূত্র হবে। তাহলে RS ইকুয়াল টু হবে RP প্লাস R4 প্লাস, তোমরা এই পর্যায়ে এসে আর ইকুইভ্যালেন্টও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমাদের হবে 3 প্লাস R4 এর ভ্যালু কত, এটা কিন্তু R4, R4 এর ভ্যালু হচ্ছে, এখানে দেখো R4 R5 আর সবগুলোর ভ্যালু হচ্ছে 3। তাহলে R4 এর মানও 3, R5 এর মানও 3। তাহলে আমরা এখানে বলবো 3, আর এখানে এটার মান হচ্ছে 3, 3 3 3 যোগ করলে হবে 9 ওহম। তাহলে এইটাই মূলত আমাদের কি মূল তুল্য রোধ, অর্থাৎ আমরা সবগুলো এখন অ্যাটাচ করে ফেলছি। এই তিনটাকে তুমি যখন অ্যাটাচ করে ফেলছো তখন কিন্তু আলটিমেটলি তোমার এখানে একটা রোধই তৈরি হয়েছে। আচ্ছা, সো এটাকে আমরা RSও লিখতে পারি, এটাকে আবার অনেকে এরকমও লেখে যে আর ইকুইভ্যালেন্ট, যেহেতু আমাদের তুল্য রোধ তাও হবে, এবং আর ইকুইভ্যালেন্ট লেখাটাই আমি মনে করি বেশি যৌক্তিক, সুন্দর লাগে। এখন আমাকে বলছে তুল্যরোধ কত, তাহলে আমাদের তুল্যরোধ কত হবে, আমরা এখানে লিখে দিব, সুতরাং আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 9 ওহম। তোমরা পজ করে নিজে একবার করে দেখো আসলেই সত্য কিনা। এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাই। পরের ম্যাথটা দেখো, সংযুক্ত থাকলে এই বন্ধ কথাটা কেটে দাও, ঠিক আছে। সংযুক্ত মানে কি, সুইচটা অন করা, K1 অন করা মানে K1 এরকম লাগানো আছে, আর K2 খোলা, খোলা মানে কি এটা ওপেনই আছে, মানে এটা এখনো লাগানো হয় নাই। ওকে, আচ্ছা আমাকে বলছে অ্যামিটারের পার্ট কত, অর্থাৎ এই অ্যামিটার কি পার্ট। তাহলে অ্যামিটার কি মাপে, অ্যামিটার সবসময় কারেন্ট মাপবে। কারেন্ট মানে কি, তড়িৎ প্রবাহ, দ্যাট মিন্স আই। তাহলে অ্যামিটার যেহেতু আই মাপবে, তাহলে আমার এই বর্তনীতে আই বের করতে হবে। সো তোমরা জানো যে আই কিন্তু আই মানে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ কিন্তু পজিটিভ থেকে বের হবে এবং নেগেটিভে প্রবেশ করবে। যখন সে পজিটিভ থেকে বের হয় তখন সে কিন্তু সিঙ্গেল রোধ হিসাব করে না, সে এই বর্তনীর টোটাল রোধ হিসাব করবে। এখন যেহেতু K1 সংযুক্ত K2 খোলা, এই K2 যেহেতু খোলা, তাহলে K2 খোলা মানে কি, K2 আলটিমেটলি বাদ। এখন চিন্তা করো কারেন্ট কোন দিকে যাবে, কারেন্ট এইখানে আসবে, দেন এইখানে প্রবেশ করবে, এইখানে প্রবেশ করবে, এইখানে প্রবেশ করবে, দেন এইখানে। আচ্ছা বলো তো এইখানে কি কারেন্ট ভাগ হচ্ছে, এই 10 ওহম আর এই 20 ওহম এর মধ্যে কি কারেন্ট ভাগ হচ্ছে? উত্তর হচ্ছে না, কারেন্ট ভাগ হচ্ছে না, কারেন্ট ভাগ হচ্ছে না। যেহেতু কারেন্ট ভাগ হচ্ছে না তার মানে তারা শ্রেণীতে আছে। ওকে, তাহলে আমরা বলতে পারি এই 10 ওহম এবং এই 20 ওহম শ্রেণীতে আছে। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা এদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট নামে লিখে ফেলি। এই 10 ওহমকে আমরা ধরলাম R1, এই 20 ওহমকে আমরা ধরলাম R2, আর এই 10 ওহমকে আমরা ধরলাম R3, আর এইটাকে আমরা ধরলাম R4। সো এখন আমরা যদি সূত্র অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাদের R1 ও R2 কিসে আছে, শ্রেণীতে, যেহেতু কারেন্ট ভাগ হয় নাই, K2 কিন্তু বাদ হয়ে গেছে। তাহলে আমরা এখন লিখব যে এখানে এখানে কোনটা, R1 ও আমাদের কোনটা R2 কিসে আছে ভাই, শ্রেণীতে আছে। তো আমরা এখন লিখব শ্রেণীতে আছে। ওকে ফাইন, শ্রেণীতে থাকলে কার সূত্র হয়, RS এর সূত্র হয়। RS ইকুয়াল কি হবে, R1 প্লাস R2। তাহলে R1 এর মান কত, 10, আর R2 এর মান কত, 20। আমরা উত্তর পাইলাম 30 ওহম। এইবার এইখানে যে 30 পাইছি থাকুক, আবার এইখানে দেখো তো এই R3 আর R4 কিসে আছে, সমান্তরালে আছে। R3 আর R4 সমান্তরালে আছে। তাহলে এখন আমরা লিখতে পারি R3 ও R4 সমান্তরালে আছে, সমান্তরালে আছে।
কেমনে? ওই যে কারেন্ট যখন এইখানে আসছে, কারেন্ট কিন্তু এখানে দুইটা পথে ভাগ হয়েছে। যেহেতু সে দুইটা পথে ভাগ হয়েছে, তার মানে এই দুইটা সমান্তরালে আছে। তাহলে সমান্তরালে থাকলে সূত্র কি হয়? 1/rp ইকুয়াল 1/r3 প্লাস 1/r4 ইকুয়াল 1/10 প্লাস 1/10। তাহলে আমাদের এখানে উত্তর হবে 5। সুতরাং আরপির মান হচ্ছে 5। আচ্ছা, এইবার এই দুইটার বদলে তুমি একটা রোধ বানাইছিলা 10 আর 20 ক্যালকুলেট করে তুমি একটা রোধ বানাইছিলা। আবার এই দুইটার বদলে তুমি একটা রোধ বানাইছিলা, সেটা হচ্ছে 5। এবার এই দুইটা কিসে আছে? শ্রেণীতে আছে। এই দুইটা আবার শ্রেণীতে আছে, অর্থাৎ আমি যদি এটাকে রিড্র করি তাহলে এখানে একটা রোধ থাকবে, দেন এইখানে এসে একটা রোধ থাকবে, দেন আমার এখানে ব্যাটারি আর এখানে আমাদের অ্যামিটার। তাহলে আমাদের এখানে এই দুইটার মধ্যে আর কারেন্ট ভাগ হবে না। তোমরা প্রাথমিক দিকে একটু ম্যানুয়াল পদ্ধতিতে করো, মানে কারেন্ট যেই দিক থেকে বের হয় সেই দিক থেকে হিসাব করো। যখন এই কারেন্ট যেই দিক থেকে বের হয় এই চিন্তাটা তুমি মাথায় করতে করতে পারবা, তখন কিন্তু তুমি সব ম্যাথই পারবা। ঠিক আছে? এখানে আমরা আরেকটা কাজ করতে পারতাম, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই তুমি দেখবা করে। আমি আগে এটা করাই, তারপরে এটার বিপরীত নিয়মটাও তোমাকে শেখাচ্ছি। তাহলে এখন আমরা বলতে পারি যে আরএস ও আরপি শ্রেণীতে আছে, শ্রেণীতে আছে। তাহলে আমাদের মোট আর ইকুইভ্যালেন্ট হবে আরএস প্লাস আরপি। তাহলে আমাদের হবে 30 প্লাস 5 ইকুয়াল টু 35। দেন যদি আমরা আই এর মান বের করতে চাই, তাহলে আই ইকুয়াল টু কী জানি? আমরা জানি আই ইকুয়াল ভি বাই আর, ইকুইভ্যালেন্ট। তাহলে আর ভি এর মান কত? দেখো 12 ভোল্ট লেখা আছে, তাহলে এখানে আমরা লিখে দিলাম 12 ভোল্ট। আর ইকুইভ্যালেন্টের মান হচ্ছে 35। তাহলে আমাদের উত্তর আসে কত? 0.343 অ্যাম্পিয়ার। এই তো শেষ। সো এইটাকে আমরা আরেকটু অন্য নিয়মে করতে পারি, তো সেটা একটু আমি দেখাই। সেটা হচ্ছে আরেকটু পরে কইরো, তোমাদের একটু প্র্যাকটিস হইলে আমার মনে হয় ওইটা করাটা তোমার জন্য বেটার হবে, কারণ তুমি সহজে তাহলে যে অন্য সামনে যে ম্যাথগুলো আছে সেগুলো ধরতে পারবা। এটা আমরা আরেকটা নিয়মে করতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমরা এখানে প্রথমেই সমান্তরালের কাজটা করব, অর্থাৎ প্রথমে যেটা সমান্তরাল আছে, যেমন R3 এবং R4 এর কাজটা আমরা আগে করি। তাহলে R3 ও R4 এটা কিন্তু বিকল্প নিয়ম, ঠিক আছে? এটা হচ্ছে বিকল্প, তুল্যরোধ বের করার বিকল্প, মানে সহজে করার জন্য। R3 ও R4 সমান্তরালে, সমান্তরালে আছে। যেহেতু এই দুইটা সমান্তরালে, তাহলে এই দুইটার তুল্যরোধ কত হবে? 1/rp ইকুয়াল 1/r3 প্লাস 1/r4, দ্যাট মিন্স 1/10 প্লাস 1/10। তাহলে সুতরাং এখানে আরপির মান আসবে কত? লসাগু করার পরে 5 আসবে। এটা আমরা মুখে মুখে করাও শিখাইছি তোমাদেরকে। আচ্ছা, এখন এইটার মান যদি 5 আসে, তাহলে এই দুইটা শ্রেণী, শ্রেণীর সাথে এটাও শ্রেণী। বুঝো ভালো করে। আমরা যদি সার্কিটটাকে আঁকি, তাহলে সার্কিটটা এরকম হবে কিছুটা। এই ছিল, দেন এই একটা ছিল, যেহেতু এখানে কেটু বাদ এটা রাখলাম না, দেন এইখানে নিচে নেমা আবার এই দুইটাকে মিলে আমরা কি বানাইছি? একটা বানাইছি। তাহলে এই নিচে নামে কি রে, দাগ কোন দিকে দিক কোন দিকে যায়, এইখানে নামে এই দিকে একটা রোধ আঁকছি, দেন আর কি এরকম ছিল, এখানে অ্যামিটার ছিল। তাহলে আমাদের এখানে দেখো এই রোধ, এই রোধ এবং এই রোধ, এই তিনটা রোধে কি আছে? এই তিনটা রোধই আমাদের শ্রেণীতে আছে। এই রোধ, এই রোধ, এই রোধ, তিনটাই শ্রেণী। আচ্ছা, আচ্ছা, এখন দেখো আমাদের আরপির মান আসছে 5। এখন যদি এইটাকে আমরা একটু রিড্র করি, তাহলে আমরা একটু আঁকি। এইখানে একটা ছিল, দেন আমাদের এইখানে একটা রোধ ছিল, উপরে ওঠার পরে এইখানে একটা রোধ ছিল, দেন আমাদের এইখানে এখানে কে চাবিটা আর আসবে না, কে আর আসবে না, কারণ কের বদলে আমরা বলছি এই চাবিটা বন্ধ। যেহেতু বন্ধ, তাহলে এখানে আমাদের এই একটা আসবে, কারণ এই দুইটা মিলানোর পরে, এই দুইটা মিলানোর পরে আমরা দেন এটা এটা পাইছি, এটা, ঠিক আছে? দেন আমাদের এখানে ব্যাটারি এবং এখানে আমাদের অ্যামিটার। সো এখন যদি আমরা চিন্তা করি, তাহলে এইটা, 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 এদের মধ্যে দেখো কারেন্টের কোনো ভাগ হয় নাই। যেহেতু ভাগ হয় নাই, তার মানে এই তিনটা কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে তুমি এইটাও অ্যাপ্লাই করতে পারো। তাহলে আমরা এখন লিখব যে R1, কমা দিই না, কমা দিই। তাহলে আমরা এখন লিখি যে R1, R2 ও RP শ্রেণীতে আছে।
তাহলে একটা লাইন কমে যায়, একটা লাইন কমে যায়। এটা যদি এখন বুঝে থাকো তুমি এখন অ্যাপ্লাই করতে পারবে, আমি কাটবো না। তাহলে আর এস ইকুয়াল টু আমরা বলতে পারি R1 R2 দেন হচ্ছে আরপি। তাহলে R1 এর মান হচ্ছে কত 10, R2 এর মান 20, আর ওটার মান হচ্ছে 5। এই দেখো ইকুয়াল টু 35। দেন তুমি ওই যে I ইকুয়াল টু ভি বাই আর, তো ভি এর মান বসায় দিবা 12 আর আর এর মান 35, বসায় দিয়ে হিসাব করবা, শেষ। ওকে, এবার আমরা নেক্সট ম্যাথে যাই। তিন নম্বর ম্যাথটা যদি তুমি খেয়াল করো তাহলে উদ্দীপকের বর্তনীতে তড়িৎ প্রবাহ আমাদের নির্ণয় করতে হবে। সো এই বর্তনীটা আমরা যদি খেয়াল করি তাহলে এটা হচ্ছে আমাদের পজিটিভ প্রান্ত আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ প্রান্ত। তাহলে কারেন্ট অলওয়েজ এইখান থেকে বাইর হবে। সো তুমি যখন এইখান থেকে বাইর হচ্ছ তখনই কিন্তু তুমি দুইটা পথ পাচ্ছ, একটা পথ উপরে আর একটা পথ নিচে। তার মানে তোমার এই পথের সাথেই, এই রোধগুলোর সাথেই আমার এই রোধটাকে হিসাব করতে হবে, এইগুলার সাথে কিন্তু না। কারণ তুমি যখন বাইর হইছো তখনই কিন্তু কারেন্ট দুইটা ভাগে ভাগ হয়েছে। আমি আশা করি বুঝতে পারতেছো তুমি, এই একটা পথে ভাগ হয়ে গেছে, আরেকটা এই নিচের পথে ভাগ হয়ে গেছে। যেহেতু কারেন্ট প্রথমেই দুইটা পথে ভাগ হয়েছে তাহলে ওর সাথে রিলেশনটা মূলত ওর। সো আমরা যদি একটু দেখি তাহলে দেখো তো R1 এবং R2 এর মধ্যে কি কারেন্ট ভাগ হয়েছে? উত্তর হচ্ছে না। যেই যতটুকু কারেন্ট, এই লাল যতটুকু কারেন্ট এখানে প্রবেশ করছে সেটা R1 এর মধ্য দিয়েও গেছে, সেটা R2 এর মধ্য দিয়েও গেছে। যেহেতু এই পথে কারেন্ট ভাগ হয়নি, তার মানে R1 আর R2 কিসে আছে? শ্রেণীতে আছে। তো আমরা এখন এখানে ছোট্ট করে সুন্দর করে লিখে ফেলবো যে এখানে কোনটা কোনটা R1 ও R2 শ্রেণীতে আছে। যদি শ্রেণীতে থাকে তাহলে আমাদের RS এর সূত্র কী হবে? R1 প্লাস R2। তাহলে R1 এর মান কত? 15, আর ওটার মান কত? 25। তাহলে আমাদের টোটাল আসতেছে 25, 5, 30, 40। তাহলে আমাদের 40 ওহম। এখন দেখো এই দুইটা, এই রোধ এবং এই রোধ, এই দুইটা মিলায়া তুমি কত পাইছো? 40 ওহম। এই 40 ওহমের সাথে এই 10 ওহম সমান্তরালে আছে। এখন যদি প্রশ্ন হয় যে স্যার এইখানে আসার পরে আমরা সমান্তরাল করতাম, না, তুমি এইখানে আসার পর করতে পারবা না, তোমার করতে হবে এইখান থেকেই। কেন? কারণ এই 40 ওহম তুমি যখন পাইছো তখন কিন্তু তার একটা পোর্শন এইখানে চলে গেছিলো। তাহলে এই 40-এর সাথে এখন এই 10 ওহম আমাদের কি আছে? সমান্তরালে আছে, কারণ যেহেতু কারেন্ট এখানে ভাগ হয়েছিল। তাহলে আমরা এখন এখানে বলতে পারি যে RS ও R5 সমান্তরালে আছে, সমান্তরালে আছে। যেহেতু তারা সমান্তরালে আছে তাহলে আমরা বলবো 1/RP ইজ ইকুয়াল টু 1/RS প্লাস 1/R5। তাহলে 1/RS এর মান হচ্ছে 40 আর ওইটার মান হচ্ছে 10। কত আসে? 1/40, 1/10, তাহলে 40, 8, এখানে আসবে আমাদের 1/8। তাহলে আমাদের আরপির মান কত আসবে? আরপি ইকুয়াল টু 8 ওহম। ওকে, এখন আমরা আসি বর্তনীর তুল্য রোধ কত। সো এখন তুমি চিন্তা করো, তুমি কিন্তু এই রোধটাকে এদের সাথে নিয়ে ফেলছো। তো আমি যদি চিত্রটি একটু আঁকি নতুন করে, তাহলে আমাদের এইখানে একটা রোধ ছিল, এই রোধটাকে এই ছিল আমাদের ব্যাটারি। আমরা R5, R1, R2 নিয়ে কাজ কইরা আমরা টোটাল একটা রোধ বানাইছি, সেটা হচ্ছে 8 ওহম। তাহলে এখানে আমাদের একটা রোধ হবে, দেন সামনে আসবে, আসার পরে এটা কিন্তু ব্যাটারি, এই ব্যাটারির সাথে দেখো দুইটা রোধ কানেক্ট ছিল আবার। তাহলে এইখানে একটা রোধ ছিল, দেন এইখানে একটা রোধ ছিল, ঠিক আছে? তাহলে এই রোধের সাথে এই রোধ এবং এই রোধ কিসে আছে? শ্রেণীতে আছে। কারণ এইটা কিন্তু অলরেডি এখন বাদ হয়ে গেছে, কারণ এটা অলরেডি তুমি হিসাব করে ফেলছো এইটা। তাহলে আমার এই রোধ আর এই রোধ কিসে আছে? শ্রেণীতে আছে। যেহেতু শ্রেণীতে আছে তাহলে আমাদের তুল্য রোধ কত হবে? যে আরপি মানে কিন্তু আরপিতে কিন্তু আমরা এইটাও ব্যবহার করছি ভাই, না বুঝলে আমাকে মানে কমেন্টে বইলো, এটাও ব্যবহার করছি, এটাও ব্যবহার করে আমরা আরপি পাইছি। তো আরপির সাথে R3, R4 শ্রেণীতে আছে, তাহলে আমরা বলবো আরপি কমা R4 কমা R3 শ্রেণীতে আছে। R3 আগে লিখলে একটু সুন্দর হইতো, শ্রেণীতে আছে। যেহেতু ওরা শ্রেণীতে আছে তাহলে আমাদের আর ইকুইভ্যালেন্ট আমরা দিই, হ্যাঁ? তাহলে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু R3, আরেকটা হচ্ছে কত? R4। তাহলে এটা হচ্ছে কত? 8,
R3 এর মান হচ্ছে 5, R4 এর মান হচ্ছে 2, আর 2 10 15। তাহলে আমাদের মানে তুল্যরোধ হচ্ছে কি 15 ওহম। তাহলে তড়িৎ প্রবাহ কত? তাহলে তড়িৎ প্রবাহ I ইকুয়াল কি V/R। তাহলে ভি এর মান কত আছে? কি ভি এর মান এই যে 30 ভোল্ট, 30 ভোল্ট। তাহলে এটার মান হচ্ছে 30, আর আমার আর এর মান হচ্ছে কত 15। তাহলে 30 15 দিয়ে ভাগ দাও, তাহলে 2 অ্যাম্পিয়ার। শেষ, বুঝছো? তাহলে আমার এখানকার বিদ্যুৎ হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাই। পরেরটা দেখো, এখানে আমাদের একটা সার্কিট দেওয়া আছে এবং এইখানে খুব মজার বিষয় যে এখানে একটা অভ্যন্তরীণ রোধ আছে। এটা কিন্তু অভ্যন্তরীণ রোধ, মানে ব্যাটারির ভিতরে রোধ। অর্থাৎ ব্যাটারির ভিতরে যেই আমার ম্যাটেরিয়ালসগুলো থাকে তাদের মধ্যেও একটা রোধ থাকে এবং অভ্যন্তরীণ রোধটা দেওয়া আছে। দুঃখের বিষয় হচ্ছে আমাদের গাইডে বা অন্যান্য জায়গায় দেখা যায় যে অভ্যন্তরীণ রোধটা ওরা হিসাব করে না, কিন্তু অভ্যন্তরীণ রোধ হিসাব করতে হবে। কারণ কারেন্ট যখন এখান থেকে বের হচ্ছে, এটা প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত, কারেন্ট যখন বের হচ্ছে কারেন্ট কিন্তু এই অভ্যন্তরীণ রোধটা অতিক্রম করেই বের হচ্ছে। সুতরাং আমাদের তড়িৎ কিন্তু এই অভ্যন্তরীণ রোধ হিসাব করবে। এবং তুমি যদি দেখো তাহলে এখানে কিন্তু অভ্যন্তরীণ রোধ সিঙ্গেলভাবে আছে, সুতরাং এটা শ্রেণীতেই আছে। এবং অভ্যন্তরীণ রোধ আসলে সমান্তরালে হওয়া সম্ভব না, কারণ ব্যাটারির মধ্যে এরকম অল্টারনেটিভ কোনো ওয়ে বা পথ থাকে না। ওকে, সো অভ্যন্তরীণ রোধ অলওয়েজ শ্রেণীতেই যুক্ত থাকে। তো এখান থেকে আমাদের কারেন্ট বাইর হইলো, বাইর হওয়ার পরে এই যে দেখো কারেন্ট প্রবেশ করছে। এখন তুমি বলো এখান থেকে যাওয়ার পরে এখান দিয়েও যাচ্ছে, এখান দিয়েও যাচ্ছে, কোনো কিন্তু ভাগ হচ্ছে না। আবার তুমি চিন্তা করো তো এইখান দিয়ে যাওয়ার পরে এইখান দিয়ে যাওয়ার পরে এখানে দুইটা পথে ভাগ হচ্ছে না। তাহলে আমরা একটা কাজ করি, আমরা সমান্তরালটা আগে করে ফেলি, ঠিক আছে? তাহলে দেখবে জিনিসটা দুই লাইনে মানে দুইটা বাক্য হয়ে যায়। আর তুমি যদি আলাদা আলাদা করো তাইলেও হবে। প্রথম থেকে ধরে যদি করো, যেটা তোমাদেরকে প্রথমেই শেখানো হইলো অ্যাজ এ বেসিক স্টুডেন্ট, সেটা আমরা করতে পারি। আবার তুমি যদি এখন অল্টারনেটিভ বুঝা ফেলো যে এটা শ্রেণী স্যার আমার মাথায় আছে, এটা সমান্তরাল স্যার আমার মাথায় আছে, এটা আবার শ্রেণী স্যার আমার মাথায় আছে, তাহলে ভাই তুমি এই দুইটা আগে শ্রেণীতে নিয়ে যাও, মানে সমান্তরাল সূত্র অ্যাপ্লাই করলে এটা একটা রোধ হয়ে যাবে। সো চলো আমরা করি। তাহলে R3 আর R4 আমরা কিসে বলবো? যে এরা আমাদের সমান্তরালে আছে। তো আমরা এখানে লিখে ফেলি, এখানে R3 ও R4 সমান্তরালে আছে। যেহেতু এরা সমান্তরালে আছে, তাহলে 1/RP ইকুয়াল টু 1/R3 প্লাস 1/R4। তাহলে বলো 1/R3 এর মান কত? 3, আর ওটার মান হচ্ছে 1/3। 3 হলে কত হবে? এগুলা ছোট মুখে মুখে করায় আসছি, জাস্ট 1.5 হবে। ওকে, ডান। তাহলে দেখো এই দুইটারে মিলে তুমি এখানে আলটিমেটলি একটা রোধ তৈরি করছো। তাহলে এখন যদি সার্কিটটাকে আমরা আরেকবার ড্র করতে চাই, তাহলে আমরা এখন কি করতে পারি, যে এখানে আমাদের একটা টান হবে, আরেকটা রোধ এইখানে ছিল, দেন এই দুইটাকে মিলে আমরা একটা রোধ বানাইছি, আসলো এইখানে আমাদের ব্যাটারি ছিল এবং ব্যাটারির মধ্যেই একটা কি ছিল? রোধ ছিল। ওকে, এইখানে আমাদের ছোট হাতের আর ইকুয়াল টু 0.5 ওহম লেখা ছিল। তাহলে এইটা এর মধ্যে আর কারেন্ট ভাগ হয়েছে না, তার মানে এটা কি শ্রেণীতে আছে। এবং এই 0.5ও কি, আমরা মনে রাখবো ব্যাটারির রোধ অলওয়েজ শ্রেণীতে থাকে, সুতরাং এটাও শ্রেণীতে আছে। তাহলে এখন আমরা এখানে সরাসরি কি লিখতে পারি? দাঁড়াও এটা মুছে নেই। তাহলে আমরা সরাসরি এখন বলতে পারি যে আমাদের R1, R2, RP এবং R সবাই শ্রেণীতে আছে। তাহলে আমরা এখন বলবো যে এখন R1, R2, RP ও ছোট হাতের R শ্রেণীতে আছে। যদি তারা শ্রেণীতে থাকে তাহলে RS, আবার যেহেতু তুমি সবার তুল্যরোধ বের করে ফেলতেছো, মানে পুরাটাই একসাথে করতেছো, তাহলে তুমি এটাকে RS না লিখে আর ইকুইভ্যালেন্ট লেখো, তাহলে মনে হয় সবচেয়ে বেস্ট হয়। আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আমরা সবগুলো যোগ করে দিব। ইকুইভ্যালেন্ট শব্দটা তুমি লিখলে মানে তোমার ব্রেইন মনে রাখবে যে ও আচ্ছা আমার তো এখানে তুল্যরোধটা শেষ হয়ে গেছে, কারণ আমি এখানে সবগুলো রোধ ইউজ করতেছি। যখন দেখবে তুমি সবগুলো রোধ ইউজ করতেছো, সেটা সমান্তরাল হোক আর শ্রেণীর সূত্র হোক, ইকুইভ্যালেন্ট জিনিসটা লিখে দিবা। তাহলে R1 এর মান হচ্ছে 3, ওটার মান হচ্ছে 3, এটার মান হচ্ছে 1.5, আর এটার মান হচ্ছে 0.5। তাহলে কত আসে? 1.5 আর 0.5 2, 3 2 5, 5 3 8, তাহলে এটা হচ্ছে 8 ওহম। এই তো শেষ। ম্যাথটা যদি দেখি তাহলে সেখানে দেখো 5 নম্বর প্রশ্ন আমাদের, সেখানে বলা আছে ফিগার 1, মানে এই ফিগারটা নিয়ে কাজ করবো, এরটা হতে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। সো এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা নিজেরাই করবা, আমরা এটা করলাম না। ওকে, সো এইখানে আমাদের এই 2 আমি মুখে মুখে করে দিই। এখানে আছে আমাদের 2 ওহম, এখানে আছে সরি
ওকে দেখো, তো এখানে হচ্ছে আমাদের 2 ওহম, আবার এখানে হচ্ছে আমাদের 6 ওহম। তাহলে এই দুইটা যোগ করলে কি হবে? 8 ওহম হবে, কারণ এদের মধ্যে এই দুইটার মধ্যে তো আর কারেন্ট ভাগ হচ্ছে না, আবার এই দুইটার মধ্যে তো আর কারেন্ট ভাগ হচ্ছে না, মানে এই দুইটা কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে 5 আর 3 কি 8 ওহম। আবার এই 8 ওহম 8 ওহমের মধ্যে কিন্তু কারেন্ট ভাগ হইছে, রাইট? তুমি যদি এই দুইটাকে মিশে একটা একটা রোধ আঁকো, তাহলে দেখবা এরকম কিছুটা এরকম চেহারা পাবা। তাহলে এদের মধ্যে ভাগ হইছে, তাহলে এটার উত্তর হবে কত? 4 ওহম। তাহলে আমরা এখানে বলতে পারি, আচ্ছা করিয়ে দিই, তাহলে এইখানে আমরা বলবো যে আমরা নাম দিতে হবে। তাহলে এটার নাম দিলাম R1, এটার নাম দিলাম আমরা R2, এটার নাম দিলাম আমরা R3, এটার নাম দিলাম আমরা R4। ঠিক আছে, পাশে লিখে নিবা যে ধরি এগুলো এটা বা চিত্র এখানে লিখে দিবা। তো আমরা এখন এখানে জানতে পারছি যে R1 ও R2 শ্রেণী সমবায় আছে, তো আমরা লিখলাম শ্রেণীতে যুক্ত, শ্রেণীতে যুক্ত। তাহলে আমাদের RS এর সূত্র কি হবে? R1 প্লাস R2। তো R1 এর মান কত ছিল? 2, আর ওটার মান 6, তাহলে আমাদের কত হবে? 8 ওহম। ঠিক সেমভাবে আবার আমাদের এই R3 আর R4 কিসে আছে? শ্রেণীতে। তাহলে আমরা বলবো R3 ও R4 শ্রেণীতে যুক্ত। যদি শ্রেণীতে যুক্ত হয় তাহলে সেখানে RS ড্যাশ ইকুয়াল টু কত হবে? R3 প্লাস R4। তাহলে R3 এর মান হচ্ছে 5, ওইটার মান হচ্ছে 3, ইকুয়াল টু 8 ওহম, রাইট? এখন এই RS আর এই RS ড্যাশ এরা আবার সমান্তরাল আছে। কিভাবে? আমরা একটু ড্র করে দেখাই। ধরো এইখানে তুমি এই দুইটা মিলে একটা পাইছো, আবার এই দুইটা মিলে তুমি একটা পাইছো। এখন পাওয়ার পরে তুমি দেখো এই ব্যাটারি যদি থাকে তাহলে এই দুইটা কিন্তু আলটিমেটলি আবার সমান্তরালে আছে। তাহলে তুমি এখন লিখবা যে RS ও RS ড্যাশ সমান্তরালে যুক্ত। ঠিক আছে, তাহলে আমাদের 1/RP এর সূত্র কি হবে? 1/RS প্লাস 1/RS ড্যাশ। যেন তুমি ভ্যালু বসাও 1/8 প্লাস 1/8, তুমি ভ্যালু পাবা 4। তাহলে আমরা বলতে পারি সুতরাং RP ইকুয়াল টু বা R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 4 ওহম। তাহলে এটা হচ্ছে কি আমাদের তুল্যরোধ 4 ওহম। এখন আমরা বের করতে বলছি কি? তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহ কি? তড়িৎ প্রবাহ আমরা জানি I ইকুয়াল V/R। ভি এর মান হচ্ছে 12 ভোল্ট, তাহলে আমরা লিখবো 12 ডিভাইডেড বাই এই যে আর মানে হচ্ছে তুল্যরোধ, এই যে তুল্যরোধ এটাই কিন্তু তুমি লাস্ট এটাই বাইর করছো। তাহলে এটা কিন্তু 4 ওহম পাইছিলা, তাহলে এটা 4 ওহম ভাগ দিলে তোমার 3 অ্যাম্পিয়ার আসবে। এই তো উত্তর শেষ। 3 অ্যাম্পিয়ারই হচ্ছে আমার এটার উত্তর। এবার যদি আমরা পরের প্রশ্নে যাই, পরের প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্নে বলা হলো যে ফিগার টুতে আর এর মান কত হলে, এখন কিন্তু আর এর মানটা এখানে দেওয়া নাই, এখন আমরা বলছে আর এর মান কত হলে আমাদের তড়িৎ প্রবাহ ফিগার 1-এর তড়িৎ প্রবাহের দ্বিগুণ হবে। এই যে ফিগার 1 ছিল এটা একটু আগে আমরা বলছি, এখানে তড়িৎ প্রবাহ আই এর ভ্যালু কত ছিল? আমাদের 3 অ্যাম্পিয়ার। তার মানে এইটাটা কত অ্যাম্পিয়ার হইতে হবে ভাই? 6 অ্যাম্পিয়ার হইতে হবে। আচ্ছা, যদি 6 অ্যাম্পিয়ার হইতে হয় তাহলে এইখানকার আর এর মান কত হতে হবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ওকে, এইবার একটা জিনিস বোঝার চেষ্টা করো। তাহলে ফিগার 1-এ আমাদের আই এর মান হচ্ছে 3 অ্যাম্পিয়ার, ফিগার 2-তে আই এর মান হইতে হবে আমাদের কত? 6 অ্যাম্পিয়ার, প্রথমটার দ্বিগুণ হইতে হবে। আচ্ছা, আই এর মান যদি 6 হইতে হয় তাহলে এটার তুল্যরোধ কত হওয়া লাগে? আমরা একটু বের করি। তাহলে আমরা সূত্র শিখছিলাম কি? আই ইকুয়াল V/R। এখন আমরা বের করতে চাচ্ছি এই আর কিন্তু ইকুইভ্যালেন্ট আকারে ছিল, তাহলে আমার এই বর্তনীতে তুল্যরোধ কত দরকার? তাহলে আর ইকুইভ্যালেন্ট অর্থাৎ আর যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? V/I হবে। তাহলে ভি এর মান কত? ভোল্টেজের মান দেখো 12 ভোল্টেজ লেখা আছে, তাহলে আমরা এখানে বলবো 12, আর আমার আই এর মান কত? 6। তাহলে আমার তুল্যরোধ আসা লাগবে 2 ওহম, সরি 2 ওহম। এম্পিয়ার লিখে ফেললাম, কী যে করি। তাহলে এখানে হবে 2 ওহম। তাহলে এখন বুঝো এইখানকার তুল্যরোধ তোমার যেমনে হোক 2 ওহমই আসতে হবে। সো চলো আমরা একটু বের করে ফেলি এটার তুল্যরোধ। আমরা আর এর মান কিচ্ছু ধরবো না, আর কে আর এর মতন রেখেই তুল্যরোধ বের করব। দেন আমরা প্রশ্ন মতে দিয়ে এটাকে 2 ওহম ধরবো। ওকে, সো আমরা এখন লিখি যে এখানে আমরা একটু লিখি, তোমরা একটু সো এখানে আমাদের আর আর এবং 2 কিসে আছে?
এখানে আর এবং 2 আছে সমান্তরালে, তাহলে আমরা লিখব আর ও 2 ওহম। তুমি ইচ্ছা করলে এদের নামও দিতে পারো, কোনো সমস্যা নেই। আমরা যেহেতু ভিন্ন ভিন্ন রোধ নাম না দিয়েই করি, আবার নাম দিবা 1 2 দিয়ে দিও। তাহলে আমাদের এখানে 1/RP ইকুয়াল টু কী আসবে, 1/R প্লাস 1/2, রাইট। এখন আমরা একটু লসাগু করি, তাহলে এখানে হবে 1/RP ইকুয়াল, নিচে লসাগু হবে 2R, তাহলে এখানে থাকবে 2 প্লাস এখানে হবে R। এখন যদি আমি আরপির মান বাইর করতে চাই, তাহলে আরপি ইকুয়াল টু উল্টায়া যাবে। এটারে যেহেতু তুমি উল্টায়া হরের যেহেতু লব বানাইছো, তাহলে এখানে হরের লব বানাইতে হবে। তাহলে হরের লব বানাইতে হলে হবে 2R আর নিচে হবে 2 প্লাস R। এখন এই আরপির সাথে মানে এই দুইটার সাথে এটা আবার কিসে আছে, শ্রেণী না? তাহলে এই দুইটাকে তুমি একটা বানাইছো কি আরপি, তাহলে আরপির সাথে এই 1 ওহম আবার কিসে আছে, শ্রেণীতে আছে। তো সেটা আবার আমরা একটু এখানে না লিখি, তাহলে আমরা এখানে লিখতে পারি যে আরপি ও 1 ওহম শ্রেণীতে যুক্ত। যেহেতু তারা শ্রেণীতে যুক্ত, তাহলে আমাদের আরএস ইকুয়াল কত হবে, আরপি প্লাস 1 ওহম। ওকে, তো আরপির মান তো তুমি জানো, আরপির মান কত, ওই যে 2R ডিভাইডেড বাই 2 প্লাস R, আর এটা হবে প্লাস 1। দেন তুমি এখানে আবার কি করবা, লসাগু করবা। তাহলে লসাগু হবে কি 2 প্লাস R, আর আমার এখানে 2R এর 2R প্লাস 2 প্লাস R, এই এক দিয়ে গুণ হচ্ছে। তাহলে 2R আর R কত হয়, 3R না? তাহলে আমাদের এখানে আসতেছে 3R প্লাস 2 ডিভাইডেড বাই 2 প্লাস R। তোমরা যদি এইটুকু উঠে থাকো, দেন আমরা পরের স্টেপে যাচ্ছি। তাহলে এটাই কিন্তু আমাদের তুল্যরোধ বাইর হয়েছে, বুঝছো কি না? এই দুইটারে অ্যাড করার পরে যখন এইটার লগে আমরা অ্যাড করছি, এই দুইটা থেকে যখন আমরা এটার সাথে অ্যাড করছি, তখনই কিন্তু আমার তুল্যরোধটা বাইর হয়েছে। তাহলে তুল্যরোধ হচ্ছে এইটা। এখন এই তুল্যরোধ থেকে আমরা দেখতেছি যে আমাদের একটা সমীকরণ টাইপের আসতেছে, মানে সমীকরণ বলতে অজানা রাশি দিয়া আর দিয়ে আসতেছে। এবং দেখো এই তুল্যরোধের মান কিন্তু আমরা আগে অ্যাজাম্পশন করে রাখছিলাম যে সেটা 2 হইতে হবে। তাহলে এখন আমরা এর পরের লাইনটা হচ্ছে এইখানে। তাহলে আমরা এখন এখানে দিতে পারি যে প্রশ্ন মতে বা শর্ত অনুযায়ী যেটাই দাও, তাহলে আমরা এখানে কি বলতে পারি যে আমাদের 3R প্লাস 2 ডিভাইডেড বাই 2 প্লাস R ইকুয়াল টু হইতে হবে 2। কারণ এই তুল্যরোধই তো আমরা বাইর করছি যে এইটার তুল্যরোধ কত হওয়া দরকার। কোথা থেকে বাইর করছি, ওই যে I ইকুয়াল টু ভি বাই আর। কারণ I এর মানটা আমরা জানি। কিভাবে জানি, প্রশ্ন পড়ো বলছে তড়িৎ প্রবাহ দ্বিগুণ হইতে হবে। তাহলে তড়িৎ প্রবাহ আগেরটার আমরা গ নম্বরে বাইর করছি। এই যে দেখো, গ নম্বর যখন আমরা করছি তখন আমরা এখানে তড়িৎ প্রবাহ বাইর করে রাখছিলাম। এই যে এইখানে 3 ওহম, এই যে এখানে আমরা 3 ওহম বাইর করে 3 অ্যাম্পিয়ার বাইর করে রাখছিলাম। ওকে, আল্লাহ কিসেরে কি বলি, অ্যাম্পিয়ার ওহম বলে ফেলছি, এটা অ্যাম্পিয়ার বাইর করছি 3 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আর এইখানে আমরা যখন আসছি তখন আমরা আই এর মান 3 অ্যাম্পিয়ার ধরছি, তাহলে ফিগার 2 তে হইতে হবে 6 অ্যাম্পিয়ার। যদি 6 অ্যাম্পিয়ার হইতে হয়, তাহলে আমাদের তুল্যরোধ আসতেছে কত, 2 ওহম। তাহলে আমরা আবার তুল্যরোধ বাইর করছি, তুল্যরোধে দেখো একটা অজানা রাশি আছে আর, এবং আর এর মানটাই আমরা বাইর করব। তাহলে প্রশ্ন মতে দিয়ে আমরা এই অজানা রাশি ইকুয়াল টু 2 ধরতে পারি, ঠিক আছে। আমি যেভাবে করি যখন করব তখন তুমি সিকোয়েন্সগুলো খাতায় উঠাবে, নাহলে কিন্তু তুমি পারবে না। ওকে, সো আমাদের জায়গা সংকটের কারণে আমরা একসাথে এরকম মিক্স আপ করে করতেছি। সো এখন দেখো আমরা যদি আর গুণ করি, তাহলে এখানে হবে আমাদের 3R প্লাস 2, আর এখানে নিচেরটা আর যদি গুণ করো, তাহলে নিচেরটা যা গুণ হবে 2 দুগুণে 4 প্লাস 2R। এবার একটা কাজ করো, আরকে আর এর পাশে নিয়ে আসো, তাহলে 3R আর এই পাশে আছে প্লাস 2R, তাহলে এই পাশে এসে হবে মাইনাস 2R, আর 4 এই পাশে আছে 2, এটা হয়ে যাবে মাইনাস 2। তাহলে 3R থেকে 2R চলে গেলে থাকবে কত, শুধু আর ইকুয়াল টু 4 থেকে 2 গেলে থাকবে 2, তাহলে আর ইকুয়াল টু 2 ওহম। তাহলে এই আর এর মান কত আসছে আমাদের, 2 ওহম। বিষয়টা বুঝতে পারছো কি না? তাহলে আর এর মান যদি 2 ওহম হয় আমরা লিখব, সুতরাং আর এর মান যদি 2 ওহম হয়, তাহলে তড়িৎ প্রবাহ ফিগ 1 এর তড়িৎ প্রবাহের দ্বিগুণ হবে। শেষ। এবার পরের প্রশ্নে আসি। পরের প্রশ্নে দেখো বলছে উদ্দীপকে উল্লেখিত রোধগুলোকে বাসাবাড়িতে ব্যবহৃত তড়িৎ যন্ত্র দ্বারা প্রতিস্থাপিত নকশা। তাহলে প্রতিস্থাপিত বাসাবাড়িতে সবগুলো কিসে থাকে, সমান্তরালে থাকে। এবং বলছে উক্ত বর্তনীতে ফিউজ ব্যবহার করে এর প্রয়োজনীয়তা লিখতে। আমরা যদি তোমাকে সার্কিটটা জাস্ট এঁকে দেখাই, তাহলে সার্কিটটা কিছুটা, আচ্ছা, সো আমরা তোমাদেরকে সার্কিটটা একটু আঁকা দেখাই, একটু আঁকাবাঁকা হবে, ডোন্ট মাইন্ড। তো আমরা এখানে তোমরা সোজা করে খাতায় আঁকবে, আমি যেহেতু ট্যাবে আঁকছি এই জন্য একটু ঝামেলা হচ্ছে। সো এইখানে আমরা দাগ দিলাম,
দেন আমরা এইখান থেকে একটা দাগ দিলাম, আমরা বাসাবাড়িতে এটাকে কানেক্ট করব। দেন আমরা নিচে আমাদের তড়িৎচালক শক্তি বা ইটাকে নিচে রাখি, ব্যাটারি হোক যাই হোক, আমরা এটাকে নিচে রাখি ই। ওকে, দেন আমরা এখন এখানে কানেক্ট দিব, এবং বাসাবাড়িতে কানেক্ট দিলে তোমার প্রত্যেকটা সমান্তরালে দিতে হবে, সমান্তরালে দিতে হবে। তো আমরা একটু সুন্দর করে দিই, প্রত্যেকটার জন্য আলাদা সুইচ দিব। তুমি দেখবা ফ্যানের সুইচ আলাদা, ঠিক আছে, ইসের সুইচ আলাদা। তো আমরা এরকম সুইচ দিয়ে এখানে আমরা একটা রোদ রাখলাম, সেটা হচ্ছে R1। এবার আমরা এরকম নিচের দিকে নামায় ফেললাম। নামানোর পরে আমরা একদম আমাদের যেহেতু চারটা না, টোটাল চারটা আটবে, এখানে একটা সুইচ দিলাম, দেন এইখানে একটা রোদ দিলাম, এটার নাম দিলাম আমরা R4। এবার বাকি রোদগুলো আমরা এরকম মিড পয়েন্টে দিয়ে দিব। ধরো এইখানে একটা সুইচ, দেন এইখানে একটা রোদ, আবার এইখানে একটা সুইচ, দেন এইখানে একটা রোদ। তাহলে এটা হচ্ছে আমাদের R2 আর এটা হচ্ছে আমাদের R3। দেন আমরা এখান থেকে সমান্তরালটা এভাবে নামায় দিব। তাহলে দেখো আমাদের সবগুলা রোদ এখন কি আছে, সমান্তরালে কানেক্টেড আছে। সবগুলা রোদ সমান্তরালে কানেক্টেড। এখন আমরা ফিউজ অ্যাড করব। তো ফিউজ অ্যাড করতে হয় এখানে, এবং ফিউজের চিহ্নগুলো হচ্ছে এরকম। তো এটা একটা ফিউজ, এইটা একটা ফিউজ, এইটা একটা ফিউজ, এবং এইটা একটা ফিউজ। লেখাটা লিখে দিবে, ঠিক আছে। যেমন বর্তনীর নকশা, এই যে প্যারালাল সার্কিট হবে নকশা করার সময়, তারপরে ফিউজ, এই যে ফিউজের কাজটা কি এটাও লিখে দিবা। তারপরে হচ্ছে প্রয়োজনীয়তা কি, এই যে যা লেখা আছে তা তুমি একটু পজ করে এটা লিখে নাও। ওকে, ডান। এবার আসো আমরা নেক্সটে চলে যাই। পরের বর্তনীতে দেখো, চিত্র হতে বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করতে বলছে। সো আমরা যদি এখান থেকে নির্ণয় করতে চাই, আমরা দেখি যে আমাদের পজিটিভ প্রান্ত থেকে অলওয়েজ কারেন্ট বের হবে। এখানে আমাদের চিত্রে এই দুইটা প্রান্তই মোটা বড় হয়ে গেছে, তুমি এটাকে ছোটই ধরে নিবে, ঠিক আছে। এটা আমরা মেকিংয়ে যায় একটু ঝামেলা হয় শেপ বানাইতে গেলে। ওকে, ডান। এইখান থেকে কারেন্ট বের হয়েছে। এখন তুমি চিন্তা করো, কারেন্ট বের হওয়ার পরে এখানে কিন্তু সে দুইটা পথে ভাগ হয়েছে, রাইট। আচ্ছা, তাহলে এখানে একটা প্যারালালের সম্ভাবনা আছে। কিন্তু এইখানে যেই কারেন্টটা ঢুকছে, এইখানে যেই কারেন্টটা ঢুকছে, সেই কারেন্ট কি এই দুইটা পথে আর ভাগ হয়েছে? উত্তর হচ্ছে না, এই দুইটা পথে ভাগ হয় নাই। যেহেতু ভাগ হয় নাই, সেহেতু R1 এবং R2 কিসে আছে? শ্রেণীতে আছে। তার সাথে R4 R3 প্যারালালে আছে। R1 R2 শ্রেণী, এটার শ্রেণী করার পরে তুমি R3-র সাথে সেটা প্যারালাল করতে হবে। তো সেটা আমরা এখানে লিখে ফেলবো যে এখানে R1 ও R2 আমি সংক্ষেপে লিখি, হ্যাঁ, শ্রেণীতে আছে। তাহলে শ্রেণীতে থাকলে আমাদের RS এর সূত্র কী হবে? R1 প্লাস R2। তাহলে R1 এর মান হচ্ছে 40 আর ওটার মান হচ্ছে 60, ইকুয়াল টু আসবে 100 ওহম। ওকে, এইটার সাথে RS কিসে আছে? এইটার সাথে RS R3 কিসে আছে? সমান্তরালে আছে। তাহলে আমরা বলবো RS ও R3 সমান্তরালে আছে, সমান্তরালে আছে। তাহলে আমাদের কি হবে? 1/RP ইকুয়াল 1/100 প্লাস 1/100। যেহেতু রোধ সেম, এগুলো আমরা জানি, হ্যাঁ, মুখে মুখে করা যায়। RP ইকুয়াল টু হবে 50 ওহম। এবার এইটার মান তুমি পাইলা 50 ওহম, এই দুইটাকে এইখানে না তুমি অ্যাটাচ করলা। এবার এইখানেরটা, এইখানেরটা, এইখানেরটা কিসে আছে বলো, বলো 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 বলো। আচ্ছা, তাহলে আমাদের আরপি বের হইলো। এখন যদি আমরা সার্কিটটাকে একটু রিনিউ করি, তাহলে এইখানে আমার একটা রোধ আছে, এই, দেন আমার এইখানে একটা এসে রোধ আছে, দেন আমার এইখানে এসে একটা রোধ আছে। এটা হচ্ছে আমাদের R4, এটা হচ্ছে আমাদের R5, আর এটা হচ্ছে আমাদের আর এই যে পি, যেটা বাইর হইলো আর কি, এই 1 2 3 এই তিনটা মিলে যেটা বাইর হইলো। এখন এইখানে এসে অনেকের শয়তানের ঠেলা দেয়। শয়তানের ঠেলা দেয় কেমন? যেমন এইখান থেকে আসছে, সব বলে কি জানো, যে স্যার RP R4 R5 সমান্তরালে আছে। ভুল ভাই, ভুল। কারণ তুমি দেখো তো, এইখান থেকে যে পজিটিভ প্রান্ত, সেখান থেকে যে কারেন্ট বের হয়েছে, কারেন্টটা কি এইটার মধ্যে আর ভাগ হয়েছে? না। তাহলে এইটা অবশ্যই শ্রেণীতে কানেক্টেড আছে। কিন্তু এই পথে যাওয়ার পরে, মনোযোগ, এই পথে যাওয়ার পরে সে দুইটা পথে ভাগ হয়েছে। দ্যাট মিন্স এই দুইটা এখন সমান্তরাল, বাট এটা কিন্তু শ্রেণীতেই আছে। আশা করি বুঝতে পারছো, কারণ এইখানে কারেন্টটা ভাগ হয় নাই। তাহলে এখন আমরা কি লিখব? যে আমাদের R4 এবং R5 কিসে আছে? সমান্তরাল আছে। গুড। তাহলে আমরা এখন লিখব
লিখি R4 ও R5 সমান্তরালে আছে। যদি সমান্তরালে থাকে তাহলে 1/RP, যেহেতু আগে একটা পি ব্যবহার করছি তাহলে এটা RP ড্যাশ ইকুয়াল টু 1/R4 প্লাস 1/R5। তাহলে তুমি বসায় দাও 150 150, কিরে সব দিন মুখে মুখে করার অঙ্ক দেয়, তাহলে এখানে 150 এখানে 150, তাহলে এখন আমাদের RP ড্যাশ বাইর হবে কত? 150 150 অর্ধেক করে দিলে হচ্ছে 75 ওহম। এবার এই দুইটা মিলায়া আমরা 75 ওহম পাইছি। তাহলে এখন আমাদের চিত্রটা হচ্ছে এরকম, এইখানে একটা রোধ, দেন যায় এইখানে একটা রোধ, আর মাঝখানে আমাদের ব্যাটারি, বুঝছো? তাহলে এখন এইটা এখানে ছিল কি আরপি, আর এইটা এখানে ছিল কি আরপি ড্যাশ। এই দুইটা কিসে আছে বলো? শ্রেণী না? সমান্তরাল বইল না কিন্তু, কারণ এখানে কারেন্ট আলটিমেটলি ভাগ হয় নাই। তুমি চিন্তা করবা কারেন্ট ভাগ হয়েছে কিনা, ভাগ হয় নাই। তাহলে আরপি এবং আরপি ড্যাশ কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে আমরা এখন লিখতে পারি, এখন আরপি ও আরপি ড্যাশ শ্রেণীতে আছে। তাহলে শ্রেণীতে যুক্ত হলে আমরা আর ইকুইভ্যালেন্ট, যেহেতু এই দুইটা এক করলে আমাদের ইকুইভ্যালেন্ট টোটালটা চলে আসে, তাই ইকুইভ্যালেন্ট লিখলাম। তাহলে আরপি প্লাস আরপি ড্যাশ, তাহলে আমাদের এখানে আস্তে আস্তে কত, আগেরটা ছিল আরপি কত ছিল 50 প্লাস 75, কত আসবে বলো? 50 প্লাস 75 ইকুয়াল টু 125 ওহম। তাহলে আমাদের এখন বলছে কি তড়িৎ প্রবাহ, এই তড়িৎ প্রবাহ আই ইকুয়াল কি ভি বাই আর। তাহলে ভি এর মান কত? 220 ভোল্ট, আর এর মান কত আসছে? 125, তাহলে 1.76, এখানে লিখি 1.76 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1.76 অ্যাম্পিয়ার। এবার আমরা পরের প্রশ্নটা সলভ করব। দেখো 9 নম্বর প্রশ্ন বলা হলো উদ্দীপকের বর্তনীতে 3টা রোধ দেওয়া আছে, একটা 10 ওহম, আরেকটা 15 ওহম, আরেকটা 20 ওহম। প্রশ্নে বলা হয়েছে এদেরকে কিভাবে সাজালে তুল্যরোধ 10 ওহম হবে। তো তুমি একটু এখন যেভাবে আছে সেটা একটু দেখো যে এখন কি তুল্যরোধ আমাদের 10 ওহম হয় কিনা। তাহলে এখন যদি আমরা তুল্যরোধ এগুলো মুখে মুখে বা ক্যালকুলেটরে করে ফেলবা, ঠিক আছে? খাতায় বারবার করার দরকার নেই, ক্যালকুলেটরে করো। ক্যালকুলেটরে কীভাবে করবা? এটার 1/10 লিখবে, এটার 1/15 লিখবা, ঠিক আছে? লেখা আমার এটা ইনভার্স করে দিবা। তো আমরা যদি লিখি তাহলে আমরা একটা লিখলাম 1/10 প্লাস, দেন আমরা লিখলাম 1/15, ফার্স্ট ব্র্যাকেট ফিল, দেন আমরা এটার মান পাচ্ছি 1/6। তার মানে কি এটার মান হবে শুধু 6, এই দুইটাকে অ্যাড করলে 6 হবে, আর এটা যেহেতু শ্রেণী 6 আর 20 যোগ করলে এটা 26 হয়ে যাবে। সুতরাং আমাদের এই বর্তনীতে টোটাল এখন রোধ আছে কত? 26 ওহম। এখন রোধ আছে কত? 26 ওহম। আচ্ছা, কিন্তু আমাদের বানাইতে হবে কত? 10 ওহম, তার মানে কমাইতে হবে। মনে রাখবা কমাইতে হইলে সেগুলো আসলে সমান্তরালে থাকতে হয়। কমাইতে হইলে রোধের মান যত শ্রেণীতে যত রাখবা তত বাড়ে, কারণ শ্রেণীর সূত্র পড়ছো তোমরা R1 প্লাস R2 প্লাস R3, তাহলে রোধ বাইরে বাইরে যায়। তাহলে আমরা একটা কাজ করি, এইটাকেও আমরা সমান্তরালে নিয়ে আসবো। তাহলে সমান্তরালে 3টা যদি একসাথে সমান্তরালে রাখো তাহলে কত হয়? তাহলেও একটু ক্যালকুলেটর দিয়ে চেক করি। তাহলে সমান্তরালে যদি 3টাই রাখি তাহলে আমরা ক্যালকুলেটরে উঠাবো 1/10, তারপরে প্লাস, তারপরে আমাদের হবে 1/15, তারপরে আমরা দিব প্লাস, তারপরে 20কেও যদি আমরা সমান্তরালে নিয়ে আসি তাহলে হবে 1/20। তাহলে আমাদের আনসার আসবে 1/13/60। 13/60 তুমি পয়েন্ট করো, 13/60 উল্টায় পয়েন্ট করতে হবে, তাহলে 60/13, তাহলে আমাদের আসবে কত? 4.61। তাহলে সবগুলো যদি সমান্তরালে দাও তাহলে আমাদের আসে 4.61, তাও তো হচ্ছে না। তাইলে আমার 10 মিলাইতে হইলে কি করা উচিত? এখন 20কে, তাহলে আমরা একটা কাজ করি, এবার আমরা 20কে এই 15-র সাথে অ্যাড রাখি, ঠিক আছে? তাহলে 15 আর 20 35, 35-এর সাথে এবার 10-এর সমান্তরাল করো। তাহলে আমরা কি লিখব? উপরে লিখব 1, নিচে লিখব 10, ঠিক আছে? প্লাস মানে 1/10 প্লাস 1/35। আমরা চেক করব, তাহলে আমাদের এটা আসে 9/70, তাহলে 70/9 উল্টায় ভাগ দিতে হবে, তাহলে হবে 7.77, তাইলেও হচ্ছে না। তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, এবার 20কে নিচে না রেখা 20কে আমরা উপরে রাখি। তাহলে 20কে যদি আমরা উপরে রাখি তাহলে এইখানে রাখলাম 20কে, ওকে? তাহলে আমার এখন কত হয়? উপরে হচ্ছে 30, কারণ ওইখানে কারেন্ট ভাগ হচ্ছে না, এগুলো অলরেডি পারো আশা করি। তাহলে নিচে হবে 1/30 প্লাস এখানে হবে আবার 1/15, 15 যদি আমরা করি তাহলে আমাদের আসে 1/10, যেহেতু 1/10 আসছে উল্টে দিলে হবে 10। তাহলে আমরা বুঝে ফেললাম 20কে এই 10-এর সাথে রাখতে হবে। তাহলে আমাদের সার্কিটটা এখন এরকম হবে যে সার্কিটে আমরা এখানে আসব, এখানে আমাদের ব্যাটারি থাকবে, দেন আমাদের সার্কিটে এইখানে
এইখানে থাকবে 10 ওহম, দেন এইখানেই থাকবে 20 ওহম, দেন নিচে থাকবে 15 ওহম। এটা চেক করতে হবে, এগুলো চেক করে দেন উত্তরটা দিতে হবে, ঠিক আছে? তো এটা প্লাস, এটা মাইনাস, এটা 10, এটা 20, আর এটা হচ্ছে কত 15। এখন বলছে 3টা রোধ দেওয়া আছে, কীভাবে সাজাবা বলবা এই যে 10 ওহমের সাথে 20 ওহমকে শ্রেণীতে রাখতে হবে। 10 ওহমের সাথে 20 ওহমকে শ্রেণীতে রাখতে হবে, তারপর সার্কিট আঁকবা, আইকা তুলরোধটা 10 ওহম যে আসছে সেটা বাইর করে দেখাবা। ওকে, এবার আসো আমরা নেক্সট ম্যাথটা করি, সেটা হচ্ছে 10 নম্বরে দেখো বলছে পি এর তড়িৎ পরিবাহকত্ব নির্ণয় করো। তো প্রথমেই তোমাদেরকে একটু বলে দেই পরিবাহকত্ব জিনিসটা কি। মনে রাখবা পরিবাহকত্ব সমান হচ্ছে 1 বাই আপেক্ষিক রোধ, মানে আপেক্ষিক রোধের বিপরীত রাশি। আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে আমরা কি বলবো? পরিবাহকত্ব। তো এটার এককটা বলো তো, এককটা কি হবে? আপেক্ষিক রোধের একক কি ছিল? ওহম মিটার। যেহেতু 1/ওহম মিটার, তাহলে পরিবাহকত্বের একক হচ্ছে ওহম মিটার ইনভার্স 1। বুঝছো? কারণ ওই যে নিচে থাকলে ইনভার্স 1 দিতে হয়। তাহলে পরিবাহকত্বের একক হচ্ছে ওহম মিটার ইনভার্স 1 বা পার ওহম মিটার। ওকে, পরিবাহকত্ব হচ্ছে আপেক্ষিক রোধের বিপরীত রাশি। এখন এইখানে যদি তুমি খেয়াল করো তাহলে দেখো রোটা নাই, অর্থাৎ আপেক্ষিক রোধ নাই। তাহলে এখান থেকে আমরা আপেক্ষিক রোধটা বের করি। তাহলে আমরা এখন সূত্র কি জানি? আর ইকুয়াল রো এল বাই এ। এখন রো সমান তুমি কি বলতে পারো? রো সমান তুমি বলতে পারো আর এ ডিভাইডেড বাই এল। এখন আর এর মান আমরা বসাই, তাহলে আর এর মান কত দেওয়া আছে? 56.57। তাহলে আমরা লিখি 56.57 ইন্টু এর মান। আচ্ছা, এ সমান কি ক্লাসে পড়াইছি, এ ইকুয়াল টু কি পাই আর স্কোয়ার। তাহলে পাই এর মতন পাই থাকুক। এখন আর মানি কোনটা? দেখো এখানে 1.5 মিলিমিটার। বেশিরভাগ বাচ্চা কাচ্চারা কী করবে জানো? 1.5 মিলিমিটারই ধরে নেবে, কিন্তু 1.5 মিলিমিটার কিন্তু ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত হবে? এই পয়েন্ট থেকে যে কোনো একদিকে। তাহলে 1.5-এর অর্ধেক। তাহলে 1.5-এর অর্ধেক কত হয়? 0.75। তাহলে এটা হবে 0.75, ঠিক না? ব্যাসার্ধ আর ইকুয়াল টু 0.7, এখানে লিখে নিও ব্যাসার্ধ আর ইকুয়াল টু 0.75। তাহলে এর মান আমরা বসাই পাই, আর এর মান হচ্ছে 0.75। যেহেতু মিলিমিটার, তাহলে 10⁻³ দিতে হবে, তাহলে মিটারে চলে যাবে। আর এটাকে স্কোয়ার করতে হবে। পাই আর স্কোয়ার ছিল, ওকে। আর নিচে হচ্ছে 100। আমরা যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে আমাদের মোটামুটি আনসার আসবে 9.99 ইন্টু 10⁻⁻7 ওহম মিটার। তাহলে আমার পরিবাহকত্ব কত হবে? তাহলে আমরা লিখব সুতরাং পরিবাহকত্বকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে সিগমা ইকুয়াল 1/রো। তাহলে 1/রো এর মান বসায় দাও, 9.99 ইন্টু 10⁻⁻7। তাহলে কত আসে? 1 ইন্টু 10⁻6। আর এটার একক কী হবে? ওহম মিটার ইনভার্স 1। এটা কিন্তু মনে রাখো, ইনভার্স 1, ওহম মিটার দিয়ে ইনভার্স 1 দিতে হয়। কেমনে আসছে এটা দেখাইছি, ওকে। সো এবার নেক্সট ম্যাথ আসো। চিত্র কিউ এর তড়িৎ প্রবাহ নির্ণয় করো। এটা পারবা, এটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম, ঠিক আছে? এটা একটু আমি দেখাই দিই, হ্যাঁ, বাকি কাজটা তুমি করে নিও। এরপরের প্রশ্ন দেখো, বললো চিত্র কিউ এর তড়িৎ প্রবাহ নির্ণয় করো। তাহলে চিত্র কিউ এরটা আমি জাস্ট বলে দিচ্ছি, তুমি এটা দেখলেই হয়, যেটা যেহেতু বড় প্রান্ত, তাহলে এখান থেকে কারেন্ট বের হবে। তো কারেন্ট বের হয়ে এই পথে ঢুকবে, এই পথে ঢুকবে। তাহলে এই দুইটা কিসে আছে বলো তো ভাই? এই দুইটা শ্রেণীতে আছে, আবার এই দুইটাও শ্রেণীতে আছে, ঠিক আছে? তাহলে এই দুইটা শ্রেণী থাকলে হবে কত? 30। আবার এই দুইটা শ্রেণীতে থাকলে হবে কত? 25। তাহলে আমাদের মাঝখানে কিন্তু ব্যাটারি, ঠিক আছে না? মাঝখানে কি আমাদের ব্যাটারি। তাহলে এখন চিন্তা করো, এই একটা রোধ, আবার এই একটা রোধ। এখন কারেন্ট যদি এখান থেকে ভাগ হয়, কারেন্ট কি দুইটা পথে ভাগ হচ্ছে না? যেহেতু এই দুইটা পথে ভাগ হচ্ছে, তার মানে এই দুইটা কিসে আছে? সমান্তরালে আছে। দেন তুমি এটার তুল্যরোধ বাইর করবা, দেন তুমি এটার তড়িৎ প্রবাহ বাইর করবা। ওকে, ডান। নেক্সট পরেরটা দেখো, বললো চিত্র এ ও বি এর মধ্যে তুল্যরোধ নির্ণয় করো। এগুলো খুবই সিম্পল। এখানে তুল্যরোধ নির্ণয় করতে গেলে অনেকে ভাবে যে এই তিনটাই হয়তো শ্রেণীতে আছে। না, এখানে আমরা এখনো ব্যাটারি দেখি নেই। তো ব্যাটারি দেখবা কীভাবে? এখানে তুমি এরকম ব্যাটারি আইকে নিবা, যাই। তাহলে এইখানে এরকম সোজা টান দিয়ে দিলা, টান দিয়ে ধরো এইখানে তুমি ধরে নিলে যে ব্যাটারি আছে। তাহলে ব্যাটারি থাকলে এখন চিন্তা করো, কারেন্ট যদি বার হইতো, কারেন্ট কিন্তু এর মধ্যে সমান যাইতো, বাট এর মধ্যে কিন্তু এই যে ভাগ হয়ে এই দুই প্রান্তে গেছে। তো এই দুইটা কিসে আছে? শ্রেণীতে আছে, কারণ এই দুইটা পথে ভাগ হয় নাই।
তাহলে 10 আর 20, 20 আছে শ্রেণীতে, এই 20-এর সাথে এই 5 কিসে আছে? সমান্তরালে আছে। পারবা না? 20-এর সাথে 5 সমান্তরালে আছে। এরকম করে সার্কিটটা এঁকে ডান সলভ করবা। ওকে, আজকে আমাদের এই পর্যন্তই। সলভিং ক্লাস থাকুক। তোমরা এমসিকিউগুলো প্র্যাকটিস করবা এবং এইখানে যেগুলো দেখানো হয়েছে এগুলোই প্র্যাকটিস করবা। আশা করি এগুলো থেকেই আমাদের প্রশ্ন হবে এবং ইনশাল্লাহ তুমি অসম্ভব রকমের ভালো করবে সেই প্রত্যাশায় আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত ক্লাসটা করার জন্য। যে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে বলতে পারো, আমরা সলভ দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ ফর জয়নিং আস। থ্যাংক ইউ ফর জয়নিং উইথ আস।